এবং যুগে যুগে বাড়িতে ওই সময় আজকে গৌর খ্যাপা পবন দাস বাউল মানে এদেরকে তুই ছোট থেকেই বাড়িতে দেখেছিস। Absolutely. কাকুকে যে তুই মানে যে ক বছর পেয়েছিস, অ্যাজ আ ফাদার না অ্যাজ আ গুরু? মা তো সাপোর্ট সিস্টেমটা যেটার উপর বেস করে এক্স্যাক্টলি। আজকে বাবার কাজকর্ম, ইভেন আমার বোনের যে নিজের যে জীবনেও একাডেমিক্স নিয়ে এখন এতটা মানে পড়াশোনা বলি, পড়ানো বলি, যাই বলি, সেটাও যে যেভাবে যেটা করতে পারছে, বা আমি যে আমার নিজের ক্যারিয়ার যা কিছুই, সবটার কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে মায়ের সাপোর্ট এবং প্রেজেন্সটা যদি বলি। বাথের ওখানে হচ্ছে পিটার গেব্রিয়েলের স্টুডিও, রিয়েল ওয়ার্ল্ড স্টুডিও, যেটা হচ্ছে ওয়ার্ল্ড মিউজিকের জন্য মানে পৃথিবীর সব থেকে কী বলি দ্য প্লেস টু গো টু অলমোস্ট। সেখানে গেছি, সেখানে অ্যালবাম রেকর্ড করেছি। স্টেজ আমার বড্ড প্রিয়, মানে মানে আমি শেষ দিন অব্দি যাতে স্টেজে বাজাতে পারি, পারফর্ম করতে পারি, এটাই চাই আর কি। রাজ চক্রবর্তী বলছিস না সৃজিত মুখার্জি বলছিস, দুটো কিন্তু অনেক তফাৎ আছে। প্রথম আমি গান লিখছি, যেই গানগুলো আমার নিজের লেখাও ভাল লাগছে নিজের, অফকোর্স তোকে দেখিয়েছি, আরও সাকিকে দেখিয়েছি। মেসি না মারাদোনা, বাউল না জ্যাজ? কি অদ্ভুত একটা প্রশ্ন হলো এটা, এটা করে বাজ পাখি। আজকের আড্ডার অতিথি বাংলার ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড অ্যান্ড পপুলার মিউজিশিয়ানস গৌরব চট্টোপাধ্যায়, আমার বন্ধু গাবু। তোর সঙ্গে আড্ডা হতেই থাকে, অফকোর্স, সপ্তাহ না দিন এগুলো আর বলবো না, বছর 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 ধরে। সেই 1999 সাল থেকে আড্ডা চলছে আমাদের, 26 বছর ধরে। 26 বছর ধরে। তো যদিও এটা আমাদের প্রথম অন ক্যামেরা আড্ডা। হ্যাঁ, আর আমার এখানে মাইক্রোফোনটাও খুব ভালো লেগেছে, ইন দ্য সেন্স এই, না সেটাও ঠিক আছে, বাট ইউনো, হ্যাঁ একটা কি বলি রেডিও ইন্টারভিউ টাইপের ফিল হচ্ছে। তো আমি যেটা প্রথম জানতে চাইবো তোর কাছে, যে 3 সিজের নতুন একটা অ্যালবাম রেকর্ড হলো। সো বেসিক্যালি রেকর্ডিংটা, সো 3 সিজের লাস্ট কিছু বছর যদি অ্যাক্টিভিটি দেখি, 2022-এ আমরা গেলাম ইয়েতে এডিনবরা ফেস্টিভ্যাল ফ্রেঞ্চ বাজাতে, এবং সেইটা মোটামুটি 9 দিন ধরে টানা পারফর্ম করার পরে তারপরে আমরা গেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি 9 দিন না, কি বলছি আরও বেশি, হ্যাঁ অলমোস্ট লাইক 2 উইকস ওখানে পারফর্ম করার পরে আমরা গেলাম হচ্ছে ইংল্যান্ডে বাথে। এবার বাথের ওখানে হচ্ছে পিটার গেব্রিয়েলের স্টুডিও, রিয়েল ওয়ার্ল্ড স্টুডিও, যেটা হচ্ছে ওয়ার্ল্ড মিউজিকের জন্য মানে পৃথিবীর সব থেকে কী বলি দ্য প্লেস টু গো টু অলমোস্ট। সেখানে গেছি, সেখানে অ্যালবাম রেকর্ড করেছি। সেই অ্যালবামটা ফাইনালি হয়তো এবার রিলিজ হবে, বিকজ ওটা রেকর্ড হওয়ার পরেও আরও সেটার পোস্ট প্রোডাকশনে অনেক রকম জিনিসপত্র করা হয়েছে আর কি, কিছু ডিরেকশন জেনে যাওয়া হয়েছিল যেগুলো আবার চেঞ্জ করা হয়েছে ইত্যাদি। সো আগের বছরের শেষ আর এই বছর শুরু যদি দেখি, ডিসেম্বর থেকে জানুয়ারি এরকম একটা আমাদের এই সাইডে একটা 3 সিজের ট্যুর হলো, মানে যেখানে আমরা শুরু করলাম হচ্ছে, মানে প্রথমে তো ম্যাট আগে এসছিল, সেখানে আমরা একটু কিছু রেকর্ডিং করলাম ওর একটা অন্য প্রজেক্টের জন্য। তারপরে বাকি ব্যান্ড মেম্বাররা এলো যারা অস্ট্রেলিয়ার, সেখানে আমাদের কাজ শুরু হলো শান্তিনিকেতনে। ওখানে আমরা 31st গিগ, আমার প্রবাবলি আমার জীবনের সবচেয়ে প্রিয় 31st গিগ, যেখানে নিজের মিউজিক এবং নিজের ব্যান্ডের সাথে নিজেদের গান বাজনাই করলাম মোস্টলি, সেটা খুব এক্সাইটিং একটা ব্যাপার হলো। তারপর ওখান থেকে পুরুলিয়া গেলাম বাজাতে, তারপরে শিলিগুড়ি এবং ব্যাক টু কলকাতা, সেখানে খুব এক্সাইটিং কিছু শোজ হলো। সো সব মিলিয়ে, এবং কালিম্পংয়ে আমরা গেছিলাম ভিডিও শ্যুট করতে, সব মিলিয়ে একটা খুব এক্সাইটিং ট্যুর হলো এখানে, এবং সেখানেও কিছু মিউজিক ভিডিও শ্যুট করা হলো, যেগুলো সব খুবই শিগগিরই দেখতে পাওয়া যাবে। আমার একটা কম্পোজিশন আছে রিয়েল ওয়ার্ল্ড বলে, যেটা রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওসকে ডেডিকেট করেই, ওটাকে আমি কম্পোজ করেছিলাম একটা ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক হিসেবে, কিন্তু ম্যাট এখন দেখলাম ওখানে লিরিক্স লিখেছে, সো আমরা অ্যাকচুয়ালি ওটা গাইলাম এবার অ্যাকচুয়ালি। সো সেটার কিছু ভোকাল রেকর্ডিং হলো। সো হোপফুলি খুবই শিগগিরই অ্যাটলিস্ট নতুন গানগুলো, নতুন মিউজিক ভিডিওস, এগুলো খুবই শিগগিরই বের হবে আর কি, এবং এই বছরেও কিছু অ্যাক্টিভিটি হওয়ার কথা, দেখা যাক। এটা কি আমরা ফিজিক্যাল সিডি ফরম্যাটে পাবো? এটাও একটা দেখার বিষয়।
একটা তো রিলিজ করে ফিজিক্যাল সিডি। তোদের আগেরগুলো যেমন পেয়েছি, ফার্স্ট অ্যালবামটা যেরকম একটা ভাইনালও আছে, সো দেখা যাক, হোপফুলি কিছু একটা তো বটেই। নেক্সট তোর এটার পরপরই তোর হলো আর একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স, জয়পুর লিটারারি ফেস্টিভ্যাল উইথ সুশীলা রামন আর স্যাম মিলস, ওটা খুবই exciting। সাংঘাতিক অভিজ্ঞতা। আমাদের গল্প হচ্ছিল এটা নিয়ে, যদি কিছু বলিস সেটা নিয়ে। মানে এবার ব্যাপারটা হচ্ছে সুশীলা রামনের মিউজিক, স্যামের কাজ বহু বছর, স্যাম মিলস আমার বাবারও খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আর কি। সো ওনার কাজ আজকে, ওনার পবন দাস বাউলের সাথে রিয়েল সুগারই বলি, প্লাস তাছাড়া উনি অ্যাকচুয়ালি এই রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওদের যে নিজস্ব লেবেল আছে তাদের জন্য কিন্তু প্রচুর ইন্টারেস্টিং ওয়ার্ল্ড মিউজিক প্রজেক্টস করেছে। তারপরে এই সুশীলা রামনের সাথে ওর যে কাজ, একসাথে ওরা যে এত বছর ধরে কাজ করছে, সেগুলো খুব এক্সাইটিং, অপূর্ব কাজ সব আর কি। এবং মানে দেশ বিদেশের প্রচুর নাম করা মিউজিশিয়ানদের সাথে কাজ করা ওদের। আর এই যদি ওয়ার্ল্ড মিউজিক হিসেবে ডিফাইন করে ওদের মিউজিকে, তাতে কত রকমের কত কিছু আছে। সো ওদের সাথে যে বাজালাম, আমি বাজালাম, বাম্পিদা বাজালো, আর ওই সাইডে রাজু দাস বাউলো গাইলো, আর এদিকে নাথুলাল সোলাঙ্কি বলে একজন খুব নাম করা একজন লেজেন্ডারি নাগারা প্লেয়ার আছেন রাজস্থানের, উনি ছিলেন, চুগ্গে খান, ওনারাও বাজালেন। সেই যে পুরো এক্সপিরিয়েন্স হলো, স্যাম এবং সুশীলা ওনারা কিন্তু কলকাতায় আমাদের সাথে রিহার্স করতে চলে এলেন। সো ওই কটা দিন আমরা পুরো একটা স্ট্রেচ প্রচুর রিহার্স করলাম। আর করে অ্যাকচুয়ালি আমার জন্য, যখন আমি কারোর সাথে প্রথম বাজাচ্ছি, স্পেশালি এরকম ইন্টেন্স গান বাজানো যখন হচ্ছে, তখন আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে তাদের হেড স্পেসটা বোঝার, যে এক্স্যাক্টলি কীরকম কী চাইছেন, এবং তাদেরকেও স্টাডি করা, এবং তাদের ওয়ে অফ মিউজিক মেকিংটাকেও। সেটা আমার একটা পার্সোনাল জায়গা থেকে, বিকজ আমার স্যাম মিলসের কাজ এত ভালো লাগে, জাস্ট টু সি হিম ওয়ার্ক, অ্যান্ড অফকোর্স সুশীলা রামন বিং দিস ইনক্রেডিবল আর্টিস্ট দ্যাট শি ইজ, ওনাদের দুজনের সাথে যে করলাম এতটা রিহার্সাল একসাথে, যে সময়টা আমি কিন্তু অনেকটাই ওনাদের দেখছিলাম, আর মানে কি বলি, অ্যাডমায়ার করছিলাম কোথাও একটা ওনাদের ওয়ে অফ ওয়ার্কিং, সেটার থেকে শিখছিলাম। কিন্তু সেটাও একটা, কিন্তু কি বলি, কনসিয়াসভাবে নয়, জাস্ট বিইং ইন দ্য মোমেন্ট, সেখানে তাদের আইডিয়াসগুলো দেখা। এবং যেটা খুব একটা বড় ব্যাপার, আমার খুব প্রিয় একজন ড্রামার আছেন, টনি অ্যালেন, মানে উনি চলে গেছেন 2020-তেই বোধহয় চলে গেলেন। উনি কিন্তু ফেলা কুটির সাথে ড্রামস বাজাতেন, এবং উনি অ্যাফ্রোবিট বলে একটা জিনিস শুরু করেছিলেন, যেটা কাইন্ড অফ মানে ও আফ্রিকান গ্রুভস, কিছু আফ্রিকান ডিফারেন্ট রিজনের এলিমেন্টস নিয়ে ওনার কিছু গ্রুভস। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই টনি অ্যালেনের বাজনা আমার এত ভালো লাগে। অ্যাফ্রোবিট ইউজুয়ালি বেশিরভাগটাই 4 মাত্রায় হয়। আমি যে রিয়েল ওয়ার্ল্ড বলে পিসটার কথা বললাম, 3 C's সাথে, যেটা আমি 3 C's জন্য কম্পোজ করেছি, সেটা কিন্তু একটা অ্যাফ্রোবিট ভেঙেই আমি ওটা 5 মাত্রার একটা অ্যাফ্রোবিটের ইন্টারপ্রিটেশন বানিয়েছিলাম। ওইটার প্রথমে রিদমটা করে, তারপরে বেস প্যাটার্ন একটা বানিয়ে, এবং তারপরে বেসিক মেলোডি তৈরি করেছিলাম। সেটা কিন্তু টনি অ্যালেন ইনফ্লুয়েন্সডই। সো টনি অ্যালেন একটা সময় কিন্তু সুশীলা রামন, স্যাম মিলসের সাথে কাজ করেছে। সো কিছু গান আমি বাজিয়েছি যেগুলো অরিজিনালি টনি অ্যালেনের বাজানো। সো সেগুলো জাস্ট টু গো অ্যান্ড প্লে দ্যাট, ওটা খুব একটা সারিয়াল ব্যাপার লাগছিল। সো খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, খুব আনন্দ হলো বাজিয়ে, সময় কাটিয়ে, কত গল্প শুনে। তো ইট ওয়াজ রিয়েলি গ্রেট, খুবই ভালো লেগেছে, খুবই ভালো। কিছু মুহূর্ত যদি তুই, মানে কিছু মেমোরেবল মুহূর্ত যদি। আমার কাছে রিহার্সালগুলো খুব মেমোরেবল, মানে জাস্ট দেখা, জাস্ট আপনি কীভাবে ওরা কাজ করছেন এক্স্যাক্টলি, এবং কত রকমের ডিফারেন্ট ইনফ্লুয়েন্সেস, কত রকমের বাজনার ধরনটা কত অন্য, মানে সব কিছু, যে ইন্ডিভিজুয়ালিটি ওনাদের দুজনেরই, সেটা খুবই অসাধারণ। এরপরে আমরা চলে যাব, এটা তো গেল প্রেজেন্ট ডের কথা। তো পুরোনো দিনে একটু ফিরে যাই। মানে আমার যেটা খুব জানতে ইচ্ছে করে, যে তুই বড় হয়েছিস এমন একটা আবহে, যেখানে মানে আমি যতদূর জানি তোর ফ্যামিলির মোটামুটি সবাই কিছু না কিছু সবাই গান বাজনা করেন, এবং তুই মানে ছোট থেকে নীলদাকে পেয়েছিস, আরও অনেককে পেয়েছিস, কাকুর তো ছিলেনই, কাকুর প্রসঙ্গে আমরা আসছি, ওটা একটা বড় ডিসকাশন। কিন্তু কাকু ছিলেন, বুলা কাকু ছিলেন, বাকিরা সবাই ছিলেন, বিশু কাকু ছিলেন, এদেরকে সবাইকে পেয়েছিস, এবং বাড়ির মধ্যে একটা
অন্য অ্যাটমসফিয়ার ছিল, তো সেই জিনিসটা, এবং বিইং দ্য সান অফ দ্য লেজেন্ডারি গৌতম চট্টোপাধ্যায়, এবং মানে এটা কিভাবে এসছে তোর জীবনে, মানে অ্যাকচুয়ালি মিউজিক জেনারেলি যদি দেখি একটা খুব অক্সিজেনের মতো একটা জিনিস ছিল, মানে একটা জিনিস যেটা সারাক্ষণ হচ্ছে, যেটা রয়েছে, মানে সেটা কেউ গান করছে বা গান শুনছে বা কেউ দেখা করতে এসছে, আড্ডার মধ্যে গান হচ্ছে, এবং সেটা অনেক রকমের। মানে আমার কিন্তু মেজো জেঠু অপূর্ব হারমোনিয়াম বাজাতেন, অপূর্ব গাজল গাইতেন। ওনার বাবার যে এত দেশের মানে ওয়েস্ট এবং আমাদের এখানের যে রুটস, সেইটার যে একটা কম্বিনেশন, ওটা যে সারাক্ষণ মানে গান শোনার থেকে শুরু করে গান করা থেকে শুরু করে সেই যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি বাবা যেই গান বাজনা শুনতো সারাক্ষণ, ওটাও তো একটা আমার একটা ম্যাসিভ একটা এক্সপোজার, বিকজ বাবার গান বাজনা শোনার মধ্যে এত কিছু ছিল এবং এত রকমের যে সেটা মানে আমি দেখেছি নেপালি ফোক থেকে আর্ট ব্লেকি, মানে সব। এভরিথিং, মানে ক্যাসেটের রোমা এটা, মিউজিক, তোর পুরনো মানে জিপসি জ্যাজ যেটাকে বলা হয়, সো অনেক কিছু, মানে পৃথিবীর ডিফারেন্ট জায়গার ফোক ফর্মস আলাদা। এবং অফকোর্স যদি বাউল বলি, তো বাবার তো গান বাউলেরাও গায়। হ্যাঁ, মানে এবং যুগে যুগে বাড়িতে ওই সময় আজকে গৌর খ্যাপা, পবন দাস বাউল, মানে এদেরকে তুই ছোট থেকেই বাড়িতে দেখেছিস। Absolutely, সবাইকে কাকু বলেই ডাকতাম বা ডাকি এখনো। সো তাদের দেখা, সো একটা ম্যাসিভ এক্সপোজার ছিল, গান বাজনার একটা মানে খুব ন্যাচারাল একটা জিনিস ছিল। আনন্দ মানেই সেখানে গান বাজনা আছে। এবং যেটা বলছিলাম যে আমার কাজিনদের মধ্যে, আমাদের জেনারেশনে, আমাদের যারা ফার্স্ট কাজিনস, আমরা সবাই আইদার কোনো একটা পয়েন্টে কোনো একটা সময় কিছু গান বাজনা মানে কিছু একটা যন্ত্র বাজিয়েছে বা গান করেছে বা সামথিং আর কি, মানে সেটা একটা পুরোপুরি প্যাশনের জায়গা থেকে হলেও আর কি। সো ওটা একটা পার্ট, একটা গান বাজনা, সঙ্গীত চর্চা যদি বলি, ওটা কিন্তু একটা ডেফিনেটলি আমার পুরো ফ্যামিলির একটা খুব ইন্টিগ্রাল একটা পার্ট আর কি। আমার আরেকটা জিনিসও খুব জানতে ইচ্ছে করে, যে কাকুকে যে তুই মানে যে ক বছর পেয়েছিস, অ্যাজ আ ফাদার না অ্যাজ আ গুরু, মানে গৌতম চট্টোপাধ্যায় কোন অ্যাসপেক্টটা তোর কাছে বেশি কাছের, নাকি দুটোই সমান? দুটোই সমান, ডেফিনেটলি দুটোই সমান। মানে মানে বাবা হিসেবে যতটা কাছে পেয়েছিস, অ্যাজ আ গুরু ততটাই তুই কাছে অ্যাবসলিউটলি, পেয়েছিস। অ্যাবসলিউটলি। আর অলসো বাবার কাজের ডেপথ বা ভাবনার ডেপথ, এগুলো তো আরো উপলব্ধি হয়েছে যত সময় গেছে। মানে ছোটবেলা তো অনেক কিছু অ্যাকচুয়ালি লেখার মানে কি, মানে পৃথিবীটা নাকি ছোট তখন হতে হতে পৃথিবীর মানে, মানে হ্যাঁ, কি, হ্যাঁ। কি থেকে আসছে, এইগুলো মানে সব কিছুই, এগুলো তো যত সময় গেছে ওটা উপলব্ধি আরো বেড়েছে। এবং অনেক কিছু যে কাজগুলো করেছে পরে রিয়েলাইজ করেছি, আচ্ছা এটা ভাবছিল, বাপরে বাপ কীভাবে এতটা দূরদর্শিতা। তো হ্যাঁ, ওটা তো একটা ঘটেছে বটেই। সো দুটোই না, দুটো অ্যাসপেক্টই যদি দেখি, দুটোই খুব কাছের এবং দুটোই খুব ভীষণভাবে আর কি পার্ট আমার জীবনের। এবং এর পাশেই চলে আসে কাকিমার ইনফ্লুয়েন্সের কথা, মানে যেহেতু আমি ব্যক্তিগতভাবে কাকিমাকে ছোট থেকে চিনি, মানে এত ভীষণভাবে সাপোর্টিভ এবং একটা সাংঘাতিক স্ট্রেংথ নিয়ে উনি পাশে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি মা তো সাপোর্ট সিস্টেমটা যেটার উপর বেস করে এক্স্যাক্টলি। আজকে বাবার কাজকর্ম, ইভেন আমার বোনের যে নিজের যে জীবনে ওর যে একাডেমিক্স নিয়ে এখন এতটা মানে পড়াশোনা বলি, পড়ানো বলি, যাই বলি, সেটাও যে ও যেভাবে যেটা করতে পারছে, বা আমি যে আমার নিজের ক্যারিয়ার যা কিছুই, সবটার কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে মায়ের সাপোর্ট এবং প্রেজেন্সটা যদি বলি। কারণ খুব ইম্পর্টেন্ট। মানে আজকে আমি যখন ডিসাইড করেছি ঠিক আছে আমি মিউজিকটাই করতে চাই, আর কিছু করতে চাই না, শি ওয়াজ অ্যাবসলিউটলি সাপোর্টিভ, ইউনো। মানে নট ফর ওয়ান্স ডিড শি ডাউট। এবং তখন কাকু কিন্তু চলে গেছেন, বাবা চলে গেছে তখন। সো এবং ওই সময় মানে যখন মিউজিক করাটা কিন্তু একটা বিরাট বড় সাহসের ব্যাপার। এক্স্যাক্টলি, সো মার ওটাই যে আমি বা বোন আমরা দুজনেই যেটা করতে চেয়েছি সেটাতে কিন্তু একদম ফুল সাপোর্ট করেছে সবসময়, সেই বিশ্বাসটা রেখেছে। এবং মায়ের বিশ্বাসটা যখন দেখেছি আছে,
ওটা না নিজেদেরও অনেক কনফিডেন্স দেয়। সো সেটা তো বটেই, খুব একটা ভাইটাল একজন মানুষ আর কি। আই থিঙ্ক আমাদের তিনজনের জীবনেই, বাবা, আমি, আমার বোন। কাকিমার হাতে সেই মানে আমার মনে হয় প্রথম একটা ইনোভেটিভ চপ সুই, আচ্ছা। হ্যাঁ, মানে সেই টেস্ট এখনো আমার মুখে লেগে আছে। মার রান্না অ্যাট টাইমস এরকম জাজ মিউজিকের মতো ছিল, ইমপ্রভ, এবং সেটা ইম্প্রোভাইজ করে মানে এত আমরা যখন যেতাম কাকিমা একদম ওটা একদম রেডি থাকতো আর কি আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মার চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইনক্রেডিবল লেবু চা আছে, মানে যারা চা খেতে চায় না তাদের বলি এটা একটু খেয়ে দেখো। ওরা ইউজুয়ালি আমি লোকজন সেটা দিয়ে তারপর ওরে বাবা কি সুন্দর এরকম টাইপের একটা হয়। তো হ্যাঁ, এবং সেই আমার মানে ধর বাচ্চাবেলা থেকে তো দেখছিস, সেই ওটাই খুব এনকারেজিং সবসময়। আচ্ছা, এই যে অনেক ধরনের মিউজিক শোনা, যেটা আমার মনে হয় তুই কাকুর থেকেই এই জিনিসটা ইমবাইব করেছিস। এবার তোর ইনফ্লুয়েন্সেস কি কি, মানে অনেক ধরনের তো মিউজিক শুনিস ছোটবেলা। ছোটবেলা থেকে তো এত রকমের গান বাজনা, কিন্তু আমার ছোটবেলা থেকেই প্রথম ভালো লাগা ভালোবাসা ছিল রক মিউজিক, যেটা কখনোই আমাকে ছেড়ে যায়নি। কোথাও একটা যদি বলা হয়, আমি ডেফিনেটলি একজন রক মিউজিশিয়ান টু স্টার্ট উইথ, এবং তার সাথে অন্য ফর্মগুলোর ইনফ্লুয়েন্স যা কিছু এসছে ইন টাইম, অন্য ফর্ম বাজানোর প্রচেষ্টা করে সেগুলোকে একটু ডেভেলপ করা বা নিজের একটা সাউন্ড ডেভেলপ করা, ওই একটা প্রসেস আর কি। তো ডেফিনেটলি যা গান বাজনা শুনেছি, যত রকমের যা কিছু, সেটার একটা তো ইনফ্লুয়েন্স থাকেই আর কি, বাজনার মধ্যে, কম্পোজিশনের মধ্যে, ধরনে। তো সেটা সবসময় থেকেছে আর কি, যে কারণে অনেক সময় আমার খুব ওই একদম ইম্প্রোভাইজ কিছু কনসার্টস বাজিয়েছি, যখন কিনা একদম ওপেন, আমরা যারা স্টেজে আছি একে অপরকে শুনে লাইক ফিডিং অন ইচ আদার, এবং কেউ একটা সিগন্যাল দিল তাকে ফলো করা বা এই টাইপের কিছু শোজ, ওইগুলো খুব ইন্টারেস্টিং লাগে, কারণ সেখানে সব রকমের ইনফ্লুয়েন্সই আসতে পারে আর কি। সওয়াল জবাব টাইপস। কোথাও একটা সওয়াল জবাব না দিয়েও যে সওয়ালটার সাথেও তুই চললি আর কি, বুঝতে পারছিস তো, জয়েন করে গেলাম আমরা সেই সিম্পল, মানে রিলে রেসের মতো অনেকটা। কাইন্ড অফ একসাথে পুরো জিনিসটা টেনে নিয়ে যাওয়া। মানে ধর স্টেজে উঠে আমরা 1 ঘন্টার জন্য স্টেজে উঠেছি, সেই মুহূর্তে ক্রিয়েট করছি, বাজাচ্ছি। সো ওইগুলো খুব এক্সাইটিং কনসার্টস আর কি, মানে বিকজ এভরিথিং ইজ অন দ্য স্পট। এবং এই গান বাজনার যেটা একটা ব্যাপার আছে যে কিছুদিন জিনিসটা খুব ওয়ার্ক করতে পারে, আবার কিছু কিছু দিন একদমই না ওয়ার্ক করতে পারে। যদি সবার মধ্যে সেদিনকার বাজনার যদি সামঞ্জস্য না থাকে, বা যদি একে অপরের সাথে কোথাও একটা গিয়ে ভাইব না করতে পারি, অনেক কিছু হতে পারে এরকম। ইটস ভেরি অর্গ্যানিক। হ্যাঁ, সো ওটা খুব এক্সাইটিং, মানে অ্যাডভেঞ্চারাস বটেই, তো খুবই এক্সাইটিং। এবং আমার মনে হয় এই জন্যই তুই খুব একটা লাইভ শোজ মিস করিস না, এবং না, আমি যেটা খুবই চিরকালই জানি ভালো। তুই লাইভ শোজ প্রচণ্ড পছন্দ করিস। মানে ওই স্টেজটা ছোটোবেলার থেকে যখন যেতাম, এই যে রক মিউজিকের প্রতি আরও ভালোবাসা, বা আরও একটা কারণ অফকোর্স শোনা তো বটেই, তখনও কলকাতায় আমি প্রচুর বাচ্চা বয়সে প্রচুর রক কনসার্টস, তখন তো একটা 80s 90s, তখন ফাটিয়ে প্রচুর ব্যান্ডরা লাইক ইন্টারন্যাশনাল ব্যান্ডসদের কাভার্স বাজাতো, সেই কনসার্টসগুলো হতো, তাদের মধ্যে ইংলিশে কিছু অরিজিনালস ছিল। তো ছোটোবেলায় আমার পিস্তু দাদা নীলদার ব্যান্ড ছিল গ্রাস রুটস, ওদের শো দেখতে যেতাম বাবার সাথে। পরবর্তীকালে ক্রস উইন্স, সেই শোগুলো দেখতে যাওয়া, ওগুলো সব তো একটা ইনফ্লুয়েন্স ছিল বটেই। মানে শুরুর দিকে যখন আমি কনসার্ট দেখতে যাচ্ছি, আমি প্রবাবলি অডিয়েন্সের সব থেকে ছোটো, বাচ্চারা ছেলে হয়তো 8-10 বছরের, গিয়েছি গিয়ে দেখা। সো এইগুলো সব রয়েছেই আর কি। এবং সেই সব মিলে যা গান বাজনা হচ্ছে, পরবর্তীকালে 91 এন্ডে MTV আসা, জাস্ট ইমাজিন 91 ইন্টারন্যাশনাল মিউজিক সিন কী ছিল, মানে পরপর সব ইনক্রেডিবল অ্যালবামস বেরিয়েছে, সেগুলো দেখা, মিউজিক ভিডিওস দেখা, সব কিছু মিলে মিশে আর কি একটা হওয়া আর কি। এবং এই যে স্টেজে উঠবো, স্টেজে উঠে যে পারফর্ম করা, এবং সেই পারফরমেন্সের মধ্যে দিয়ে মানুষজনের সাথে যে একটা এক্সচেঞ্জ অফ এনার্জি, এই ব্যাপারটা খুব এক্সাইটিং। মানে স্টেজ আমার বড্ড প্রিয়, মানে মানে আমি শেষ দিন অব্দি যাতে স্টেজে বাজাতে পারি, পারফর্ম করতে পারি, এটাই চাই আর কি ভীষণভাবে। এবং পয়েন্ট ইজ এই যে ট্রাভেল করা ডিফারেন্ট প্রজেক্টসের সাথে, মানে অফকোর্স লক্ষ্মী ছাড়া আমরা যখন যাচ্ছি এদিক ওদিক বাজাতে, প্রবাসী বাঙালি যে অডিয়েন্স তাদের জন্য বাজাচ্ছি, বাংলাদেশের মতো জায়গাতে তো অফকোর্স তাদের
অডিয়েন্সের জন্য বাজাচ্ছি, এবং কিছু ইন্ডিয়াতে কিছু ফেস্টিভ্যালসও বাজিয়েছি যেখানে কিনা মানে ইট ওয়াজ লাইক বাঙালি অনলি শো আর কি, ফেস্টিভ্যাল, মিউজিক ফেস্টিভ্যাল, সেখানে সবাই নিজের ভাষায় গান বাজনা করছে, সেরকম বেশ কিছু ফেস্টিভ্যালস বাজিয়েছি। এই এক্সপিরিয়েন্সগুলো তো খুবই অপূর্ব। এবং তাছাড়া আজকে থ্রি সিজের সাথে যে ডিফারেন্ট ফেস্টিভ্যালস যাওয়া, আবার এই জাজ ফেস্টিভ্যালগুলো, ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, আজকে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওতে গিয়ে নিজেদের অ্যালবাম রেকর্ড করা, ওটাও খুব একটা সারিয়াল জিনিস ছিল। কি কেন রাকার সাথে জাজ ক্লাবসগুলোতে গিয়ে গিয়ে বাজানো, জাপানে তোদের একটা জাপানে একটা 2012 অপূর্ব ট্যুর হয়েছিল, মানে যেটা ইনসেন আর কি। মানে 2012 জাপান ট্যুর, মানে কি হয়, এই যে এখন আমি যদি গল্প করতে শুরু করি যে প্রত্যেকটা ডিটেলে, মানে সেটার কোনো শেষ নেই, মানে তাহলে আমারই ছখানা এপিসোড করতে হয় আর কি। বাট হ্যাঁ, এই যে চারিদিকে ঘোরা, ট্রাভেল করা, স্টেজে উঠে চারিদিকে বাজানো, অনেক রকমের মানুষজনের সাথে দেখা হওয়া, তাদের সাথে একটা জাস্ট ইন্টারাকশন, কি অপূর্ব মিউজিক শোনা চারিদিকে, অসাধারণ আর্টিস্টদের দেখা, তাদের সাথেও বাজানো কিছু কিছু ক্ষেত্রে, সব মিলে আমি এই কারণেই তো আমি গান বাজনাটা করেছি সবসময়। এবং মানে যেটা তুই ফার্স্টে বললি, টু কাম ব্যাক টু দ্যাট, স্টেজে উঠে বাজানোটা আমার কাছে খুবই খুবই দরকারি আর কি। এরপরে আমরা যাব পয়েন্ট ব্ল্যাঙ্ক রাউন্ডে, যেখানে আমি একটা প্রশ্ন করব, না ভেবে তোকে উত্তর দিতে হবে। রক, জ্যাজ, বাউল, মেটাল, ফিউশন, রেগে, রেগে, সমস্ত কিছু মিউজিকের সঙ্গে তুই বাজিয়েছিস। কাইন্ড অফ, জ্যাজটা তো আর জ্যাজ জ্যাজ না, মানে মডার্ন জ্যাজ বলা যায়। যাই হোক, এবং মানে ক্রসওভার, হ্যাঁ, মডার্ন জ্যাজ। এবার ক্রসওভার জ্যাজ, হ্যাঁ। তো কোন মিউজিকের সঙ্গে তো সব থেকে স্বচ্ছন্দ বোধ করিস? রক আর বাউল, রক আর বাউল আর রেগে কোথাও একটা, মানে অ্যাকচুয়ালি এটা খুব অদ্ভুত ওইভাবে দেখতে গেলে, কারণ সব করার নিজের স্পেস আছে, উইচ আই রিয়েলি লাভ। মানে তাহলে তো ইমপ্রভ মিউজিক যেটা বলছিলাম, ওটাও খুব দরকারি, সেটাও তো কোথাও একটা জ্যাজ বলা যেতে পারে, রাইট? কিন্তু হ্যাঁ, মানে যদি বলি আমাদের এখানের ফর্ম, তাহলে আমি বাউল আরও অনেক অনেক বেশি, মানে বিকজ ছোটোবেলা থেকে ওটা শুনে বড় হয়েছি। ক্লাসিক্যাল মিউজিশিয়ানসদের সাথে কাজ করে যেটা একটা খুব বড় ব্যাপার হয়েছে, যে ওনাদের থেকে শেখা ক্লাসিক্যালের কিছু এলিমেন্টস। মানে আজকে যদি, মানে আমি একটা ক্লাসিক্যাল রিসাইটাল শুনলে বুঝতে পারি যে আচ্ছা, ওই তো এখন এই যে তেহাইটা এটা হয়েছে, বা ইউজুয়ালি অফকোর্স মানে সেই ডেপথে ঢুকতে ঢুকতে গেলে তো নিজেকে ওই জায়গায় পৌঁছাতে হবে যেখানে আমি অ্যাকচুয়ালি একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ানের মতো একটা রিসাইটাল করার ক্ষমতা রাখি, সেটা একটা জাস্ট ওই জিনিসটাকে সাধনা করা আর কি। কিন্তু হ্যাঁ, রক আর বাউল তো ডেফিনেটলি, ইম্প্রোভাইজড মিউজিক আমি বলবো, ইম্প্রোভাইজ মিউজিক আমার খুব কিন্তু প্রত্যেকটা জার্নি আলাদা, এবং প্রত্যেকটাকে আমার খুব এক্সাইটিং লাগে নিজস্বতা বলছি, নিজস্বভাবে আর কি। সো সেটাই। আচ্ছা, গৌতম কাকু তো স্যাক্সোফোন, গিটার বাজাতেন, মেলোডি ইনস্ট্রুমেন্টস, এবং তবলা। তবলা, বাবা তবলা, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, তবলা দিয়ে শুরু বাবার। কারণ প্রশ্নটা ছিল যে ওয়াই ডিড ইউ টেক আপ ড্রামস। বাবাই আমাকে ড্রামসে ইন্ট্রোডিউস করেছিল, কারণ ছোটোবেলার থেকেই নাকি এইসবে আমি টিন ফিন বাজাতাম এরকম, তারপর না ঘুমাতে চাইলে মাথা একটু এরকম করে দিলে ঘুমিয়ে পড়তাম। আর আমার মনে হচ্ছিল যে আচ্ছা, ওরিয়েন্টেশনটা টুয়ার্ডস পারকাশন। এবং পরবর্তীকালে কিন্তু আমি গিটার শিখেওছি, আমি ক্লাসিক্যাল গিটার শিখতাম, যদিও এখন কিছুই বাজাতে পারবো না, কিন্তু পয়েন্ট ইজ আমি সবসময় ড্রামসে ফিরতে চাইতাম। সো সেটাই। কিন্তু গিটার শেখার যে একটা সুবিধা হচ্ছে, কম্পোজিশনসের ক্ষেত্রে আমার খুব সুবিধা হয়েছে। সো সেই যে এত বাজানো, মানে গান বাজনার সূত্রে এত বাইরে যাস, বাইরে পারফর্ম করিস, তোর কোনটা বেটার লাগে, মানে বাইরে পারফর্ম করতে না কলকাতায় পারফর্ম করতে? দুটো দু রকমের জায়গা আছে। বাইরে পারফর্ম করার একটা মজা হয় যে অনেক নতুন জায়গায় ট্রাভেল করে সেখানের লোকজনের জন্য বাজানো, ওইটা একটা খুব আনন্দের একটা ব্যাপার হয়। নতুন জায়গা এক্সপ্লোর করি, নতুন মানুষজনের সাথে দেখা হয়, অনেকের বাজনা, যেটা বলছিলাম যে তাদের মিউজিকও শুনি, তাদের সাথেও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, ট্রাভেল করা হয়, সেটা খুব ভালো লাগে। কিন্তু কলকাতাটা আবার তো নিজের হোম গ্রাউন্ড, ওটা খুব স্পেশাল হবে সবসময়। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বন্ধু কে? হাউ ডু ইউ ডিফাইন ফ্রেন্ডশিপ? বন্ধু কে? ওয়াও, ভীষণ একটা ফিলোসফিক্যাল প্রশ্ন।
বন্ধুকে আমি জানি না, কিন্তু বন্ধুরা খুবই দরকারি আমার জীবনে। ঠিক আছে, থিঙ্ক ডিফাইন করতে পারবো না। আই থিঙ্ক ইটস মোর লাইক একটা ফিলিং আছে, ফিলিং আছে যেটা বন্ধুদের সাথেই হয়। আই থিঙ্ক যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা, ওটাই বলছি, এটা বন্ধুকে আমি ডিফাইন করতে পারবো না, কিন্তু বন্ধু খুব দরকার। এটাই হচ্ছে ব্যাপার। আমি খুবই ভাগ্যবান যে ছোটবেলার থেকে আজ অবধি আমার বন্ধু ভাগ্যটা খুবই ভালো। মানে আমার সবসময় খুবই কিছু কাছের বন্ধু থেকেছে। ইনফ্যাক্ট অনেক সময় হয় যে প্রচুর বন্ধু বান্ধবের সাথে বহুদিন দেখা নেই, যোগাযোগ নেই, কিন্তু সেই যে আবার যোগাযোগটা হলো মনে হয় না যে এতদিন যোগাযোগ নেই। ওই ফিলিংটা যাদের সাথে থাকে তখন বুঝতে পারি যাচ্ছে ঠিক আছে, আমরা ভালোই আছি আর কি বন্ধু হিসেবে। তোর পনিটেল, মাঝে মধ্যে জটা হ্যাঁ, এবং দাড়ি, হ্যাঁ, এর রহস্যটা কি? রহস্য না, এটাই আমরা এরকমভাবেই নিজেকে ভাল লাগছে, বুঝতে পারছিস তো? মানে তুই যখন, মানে এটা কি সামহাও বাউল ইনফ্লুয়েন্স বা ওরকম কিছু? আমার লম্বা চুলটা খুবই রক অ্যান্ড রোল ইনফ্লুয়েন্স থেকে এসছে, আর তারপর বাকিটা খুব ন্যাচারালি হয়েছে আর কি, কিছু না ভেবে। আর আমার প্রফেশন আমাকে লম্বা চুল রাখতে দেয়, সো আই মেক ফুল ইউজ অফ ইট আর কি, সেটা একটা ব্যাপার। আর আমি কিরম আউটলুক আমার কি রয়েছে ওটা খুব সেই মুহূর্তে যা আর কি। আচ্ছা, এই যে লক্ষ্মী ছাড়ার তো এবার 30। 30 হলো, তো সেই কারণে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, হাউ ডিড ইট অল স্টার্ট? এইটা মানে একটা 1995 সাল। মজার ব্যাপারটা হচ্ছে বাচ্চাবেলায় তো একটা ড্রাম কিট ছিল বাড়িতে, সেটা বাজাতাম। এবার পাড়ার বন্ধুরা এমনিই বাজাতাম, কোনো যে একটা কিছু করবো ফরবো তা সেরকমও ব্যাপার নয়, গান বাজনা এমনি করছি। আমি, পাঙ্কু আমাদের, আর পুকেদা বলে একজন ছিল, পুকেদা কিবোর্ড বাজাতো, আমরা তিনজন এমনি বাজাতাম বাড়িতে। তারপরে বাবা যখন, বাবা বেসিক্যালি যে পরবর্তীকালে যে মহিনের ঘোড়াগুলি সম্পাদিত গানের অ্যালবামগুলো যে বেরোলো তার মধ্যে প্রথম অ্যালবাম যেটা আবার বছর কুড়ি পরে, এবং পরবর্তীকালে মায়ার একটা গান এবং খ্যাপার গানের একটা গান, এই সবকটা গান কিন্তু বাবা ইনিশিয়ালি রেকর্ড করেছিল। দূরদর্শনের জন্য একটা মিনি সিরিজ বাবা পিচ করেছিল যেটার নাম ছিল ভিডিও গান, যে তখন অল্টারনেটিভ গান বাজনা যা হচ্ছে বাংলায় তাদের মিউজিক ভিডিও করা, এবং সেটা দূরদর্শনে দেখানো হয়েছিল। তো সেটা যখন করছে তখন বাবা বলেছে ঠিক আছে তোরা গান বাজনা করিস, তোদের একটা গান থাকবে। সেটা হলো, সেখানে অবভিয়াসলি আমি পাঙ্কু পরীক্ষার জন্য বাজাতে পারলো না। আমি সো বাজেন মানে রেকর্ডিংটা পাঙ্কু করতে পারিনি ফার্স্ট, কিন্তু ই ওয়াজ ভেরি মাচ ইন দ্য ব্যান্ড, নামটাও বাবার দেওয়া। সো পুকেদা আমি, এবং তখন ধর অংশুমান বাড়ি গিটার বাজাতো, তারপর অভিষেক, তা পরমব্রত, ইনফ্যাক্ট ওরা সবাই জয়েন করলো, করে ফার্স্ট পড়াশোনা জলাঞ্জলি রেকর্ড করা 94 এন্ডে, 95 সেটা রিলিজ, অ্যাকচুয়ালি 95 শুরুতেই রেকর্ড করেছিলাম। তো সেটা পরবর্তীকালে মায়াতে কি কথা শুনি হায় ইত্যাদি, তখন সায়ক জয়েন করেছে। এইভাবেই আস্তে আস্তে শুরু, যে ওই বাবা যে তখন ভিডিও গানের জন্য রেকর্ডিং করলো যেগুলো পরবর্তীকালে আবার বছর কুড়ি পরের একটা বড় পার্ট হলো, এবং খ্যাপার গানের একটা গান এবং মায়ার একটা গান, ওই একটা চেন রিয়াকশন শুরু হলো, যে সম্পাদিত গানের অ্যালবাম পরপর বেরোনো। ওইটা থেকেই কিন্তু লক্ষ্মী ছাড়ার জন্ম, এবং সেখান থেকেই কিন্তু শুরু, সেই বাচ্চাবেলায় একসাথে গান বাজনা থেকেই। আচ্ছা, তোর সিনেমার অ্যাজ আ মিউজিক ডিরেক্টর ডেবিউ তো হয়েছিল বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ, হ্যাঁ, সিনেমার সূত্র ধরে, কাগজের বউ। হ্যাঁ, তো এই যে সিনেমায় মিউজিক দিতে শুরু করা, হ্যাঁ, এটা মানে ফ্রম আ পারফর্মার হ্যাঁ, একটা মিউজিক ডিরেক্টর হওয়া, হ্যাঁ। তো এই ট্রানজিশনটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি আমি সবসময় নিজের বাউন্ডারিজ স্ট্রেচ করতে ভালোবাসি, বাড়াতে ভালোবাসি, নিজে ইমপ্রুভ করতে চাই সবসময়। তো সিনেমাতে মিউজিক করাটা ওই দিক থেকে খুব এক্সাইটিং একটা জিনিস আমার জন্য ছিল, যে অন্য একটা পুরো মানে নিজের ব্যান্ডের ওই যে স্ট্রাকচার সেটা নয়, এখানে
কী বলি, ক্যানভাসটা অন্য রকমের, আরও অনেক রকমের এলিমেন্ট, অন্য রকমের এলিমেন্ট, একটা কিছুর জন্যে, ওই ছবির জন্য মিউজিক করা, একজন ডিরেক্টর তার যেই পার্সপেক্টিভ, তার মধ্যে কোথাও একটা নিজেকে ফিট ইন করানো এবং সেখানে নিজের এলিমেন্টটা যতটা রাখা। অ্যাকচুয়ালি বাপ্পাদার ক্ষেত্রে এটা খুব সুবিধা হতো যে বাপ্পাদা ওই জায়গাটা, আমার জায়গাটাকে বুঝতো এবং বাপ্পাদার জায়গাটাও বুঝতে আমার সুবিধা হতো আর কি। কাগজের বউ ওইভাবেই শুরু, 2011, ওয়াও, দেখতে দেখতে 2011-তে বেরোলো, সেম ডে তারপরেই বেরোলো হচ্ছে নেকলেস, পরপর দুদিন, শেখর দাসের, হ্যাঁ ওটা, সেইটা করে ছবিতে কাজ, হ্যাঁ, বাপ্পাদা হঠাৎ এরকম চলে গেল। আরও কিছু ছবিতে কাজ করেছিল তারপরে, মানে এখনও ওয়ান্স ইন ওয়াইল করি, কিন্তু ওই ছবিতে কাজের একটা খুব বড় কি বলি ফেজ হচ্ছে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করা। ওই ছবিগুলো আমার খুব প্রিয় এবং বাপ্পাদার সাথে কাজ করা আমার খুব প্রিয় একটা অভিজ্ঞতা আর কি। ইনফ্যাক্ট লাস্ট যেই ছবি বাপ্পাদার, যেটা রিলিজ ছবি, সৌরা ব্রিজটা এখন ইউটিউবেও দেখতে পাওয়া যায়, দেখি বিউটিফুল। এবং যেটা আনরিলিজ ছবি সেটারও মিউজিক করেছে, ওটা এখনও বেরোয়নি, দেখা যাক ওটা যদি কখনো বেরোয়। সৌরা ব্রিজের বোধহয় ব্যাকগ্রাউন্ড স্কোর তুই করেছিস। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, অ্যাবসলিউটলি ব্যাকগ্রাউন্ডই তো। সো হ্যাঁ, ওটা করা এবং তাছাড়া অ্যাডসের মিউজিক করা, ওটিটির, এই ওটিটিতে তুই বিদ্যাসাগরে করলি এবং ছোট লোক করলাম, ছোট লোক করলি, কৃষাণুকে নিয়ে করেছিস। তো তো এই সিনেমায় মিউজিক করা এবং ওটিটির মিউজিক করা, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? ওটিটিতে তো অনেক লম্বা ওইভাবে দেখলে, কারণ এপিসোডস, তবে এটা একটা খুব বড় ব্যাপার। আজকাল বন্ধু বান্ধব চেনা পরিচিত ছাড়া যে আমি খুব একটা ছবির কাজ করি বা অ্যাডসের কাজ করি তা নয়। অফকোর্স আজকে ছোট লোকের সময় কবিদা বা ইন্দ্রনীল রায়চৌধুরী, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা হয় এবং অফকোর্স কবিদা আমার খুবই প্রিয় একজন ফিল্ম মেকার আর কি। ওনার কাজ আমার বহু বছরই খুব ভালো লাগে, মানে ফোরিংয়ের সময় থেকে শুরু করে আর কি। সো অ্যান্ড অলসো মানে এই পুরো এক্সপিরিয়েন্সটা খুব অপূর্ব হয়েছিল। আমি সুদীপ্তকে নিয়ে কাজ করছি, সুদীপ্ত পল, ও আমার মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করেছে এই পুরো ছবিটাতে, সো এই সিরিজটাতে। এবং সুদীপ্তর সাথে আমি বহু কাজ করি, মানে ওটা সবসময় মিউজিক ডিরেক্টর হিসেবে যখনই কাজ করছি ইউজুয়ালি ওকে নিয়ে আমি এখন করি। তো ওর সাথে মিলেই কাজটা মানে খুবই একটা অপূর্ব এক্সপিরিয়েন্স। মানে ফার্স্টলি যদি ছোটো লোক কেউ না দেখে থাকে তো ডেফিনেটলি দেখা উচিত। আই মিন ভীষণ ওয়েল মেড, আর মেন স্ট্রিম গল্প কীভাবে ক্লাসিকভাবে করা যায় তার একটা খুব বড় প্রমাণ। আর হ্যাঁ, মিউজিকের যে স্পেসটা দেওয়া হয়েছে এবং অ্যাগেন কবিতার হেড স্পেস কি, ওটা যখন ফিগার আউট করতে পেরেছি, খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স সেটা। আচ্ছা, এই সিনেমার কথা এবং ওটিটির কথা যখন এলোই, এমনি কমার্শিয়াল সিনেমায় মিউজিক করতে ইচ্ছে করে না? মানে কি বলতো, এখন এসে যেরকম জায়গায় দাঁড়িয়ে আছি, যেই রকম গান বাজনা একটা লেভেলের ভেতর থেকে আসছে না, আর ওটা করতে পারে। মানে আমি মেইন স্ট্রিম মুভির কথা বলছি। মানে মেইন স্ট্রিম মুভি বলতে কি কি রকম, মানে রাজ চক্রবর্তী বলছিস না সৃজিত মুখার্জি বলছিস? দুটো কিন্তু অনেক তফাৎ আছে। আমি দুটোর কথাই বলছি। রাজ চক্রবর্তী টাইপের জোনটা ডেফিনেটলি আমার নয়, বাকি যারা করছে হয়তো আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন মানে আমার কাছে কিন্তু আমি সব কিছু করবো, এটা হচ্ছে আমার মেইন জিনিস, ঠিক আছে? মানে আমি ডেফিনেটলি আমার কাছে বিদেশে গিয়ে জ্যাজ ফেস্টিভ্যাল বাজানোর প্রায়োরিটি অনেক বড়। মানে আমি খুব একটা বড় এক্সাম্পল দিচ্ছি, যখন রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওতে আমি যাচ্ছি রেকর্ড করতে যাবো, ঠিক ওই সময় খুব বড় সফটওয়্যার ব্র্যান্ড, এখানে নাম বলছি না, একদম ওই টপ টুর একটা, তার একটা কাজ এলো যেটা একদম আমার কোয়েনসাইড করলো আমার রিয়েল ওয়ার্ল্ডে যাওয়া এবং আমার এডিনবরা ফ্রেঞ্চ ফেস্টের ট্যুরটার সাথে। সেই সফটওয়্যার ব্র্যান্ডের মিউজিক করার কথা আমার, এবং অ্যাডে আমাকে ফিচার করতো, ওটা অবভিয়াসলি মানে রদ দেখা কলা বেচা দুটোই হতো। সো কিন্তু অবভিয়াসলি আই চোজ দ্যাট। সো ইউ নো দ্যাটস ওয়্যার মাই প্রায়োরিটি লাইজ আর কি। আমি কোথাও একটা খুব একটা ব্যান্ডের একটা লোক এবং লাইভ পারফর্ম করা, নিজের গান পারফর্ম করা বা জাস্ট ওটা পারফরমেন্স, ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট।
মানে মিউজিকটা মিউজিকের জন্যই থাক আর কি, সেটা যতটা কম খর্ব করা যায়। হ্যাঁ, এবার খরবর ডেফিনেশনটা উইথ টাইম চেঞ্জ হতে থাকে, বুঝতে পেরেছিস তো? সো এখন ওটা আরও অনেক আলাদা হয়ে গেছে। মেবি যখন শুরু করেছিলাম 2011-10-এ, মেবি তখন হয়তো আরেকটু ওপেন ছিলাম কিছু কিছু ক্ষেত্রে, আছে এটা একটু ট্রাই করে দেখি না পারি কিনা টাইপের। সো মানে বাট আই থিঙ্ক আমার একটা জোন আছে, আমি আই ডোন্ট এনজয় গোয়িং আউট অফ ইট এনি মোর। ইটস আ বিগ জোন, অনেকটাই হিউজ, সে আমরা জানি, কিন্তু ওটার বাইরে আমি যাব না। না। এবার তুই আমাকে একটা জিনিস বল যে এই এই যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এবং ফিল্ম মিউজিক, মানে আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন স্কুল লাইফ ছিল, তখন কিন্তু মানে সিনটা একটু অন্যরকম ছিল। তো এখন কিন্তু ব্যাপারটা একটু বদলে গেছে, একটু না, অনেকটাই বদলে গেছে। 2010 মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক কিন্তু মাঝখানে অনেকটাই ডাউন হয়ে গেছে। 2010-এর পর থেকে টেলিভিশন আর রেডিওতে আস্তে আস্তে নিজেদের বানানো গান, অ্যালবামের গান, এগুলো চালানো বন্ধ হয়ে যায়। তারপর একটা পয়েন্টে একটা ট্রেন্ড আসে যেখানে স্লটস কিনতে হবে টু প্লে ইয়োর মিউজিক। সেটা কি করে, এবং সেটা মানে স্লট কেনা মানে সেই মানে অ্যামাউন্টগুলো আর কি অন্য জগৎ। সো তখন দাঁড়ালো গান তৈরি করো, বার করো, রিলিজ করো, তারপর লক্ষ লক্ষ টাকা কনস্ট্যান্ট দিতে থাকো, তাহলে তোমার গান চারিদিকে দেখাবে। সো এনিওয়ে, এখন যেহেতু ইন্টারনেট ওরিয়েন্টেড অনেকটাই, প্ল্যাটফর্ম অনেক বেশি বড়, ইন্টারনেট কোথাও এখনো কিছুটা হলেও বলছি, আগে আরও বেশি ছিল, কিন্তু কিছুটা হলেও একটু হয়তো কিছু ক্ষেত্রে একটু নিউট্রাল থাকে, হয়তো কিছু ক্ষেত্রে নিজেদের হাতে একটু পাওয়ার থাকে মানুষজনের। মানে এখন তো ইউটিউবে যে কেউ গান তৈরি করে ছাড়তেই পারে, কেউ তো, হ্যাঁ, অফকোর্স পারে, কেউ তো তাকে আটকাতে পারবে না। না পারে। এবং সেখান থেকে তার 1 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ হয়ে গেলে হতেই পারে। সো এটা ইন্টারনেট ইজ গুড ওইভাবে দেখতে গেলে, এবং ইটস এ ডিফারেন্ট সিন এখন। মানে 2010-12 থেকে 2025 খুবই আলাদা আর কি, আস্তে আস্তে। সো প্রচুর কাজ হচ্ছে চারিদিকে। আমি নিজে পার্সোনালি মিউজিশিয়ানের বাইরেও অ্যাজ এ কিউরেটর, অ্যাজ অ্যান অর্গানাইজার, আমি ইন্ডিপেন্ডেন্ট শোজ, মানে ইন্ডিপেন্ডেন্ট শোজ বলতে লোকজন যারা নিজেদের কম্পোজিশনস করে তাদের শোজ অর্গানাইজ করি, এবং মিনি ফেস্টিভ্যালস করছি কিছু কিছু। সো দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু ডু আর কি। নিজের মিউজিকের জন্য আমি দেশ বিদেশ ট্রাভেল যেরকম করতে চাই। এখানে অবভিয়াসলি লোকাল নিজের আমার লক্ষ্মী ছাড়া আছে, প্লাস আরও কিছু প্রজেক্টস যেগুলো করার কথা এবার রেকর্ড করছি। আমার জিসি অ্যান্ড দ্য জায়েন্টস বলে একটা নতুন লাইন আপ আছে, যেটা বেসিক্যালি কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যালে প্রথম ডেবিউ করলো আমার নিজের কম্পোজিশনস, ইনস্ট্রুমেন্টালস নিয়ে আর কি। সেটার অ্যালবামটা রেকর্ডিং চলছে। সো সেটা বেরোবে, আমার নিজের সোলো অ্যালবাম, যেখানে আমি সারা জীবন সুর করার পর প্রথম আমি গান লিখছি, যেই গানগুলো আমার নিজের লেখাও ভাল লাগছে নিজের। অফকোর্স তোকে দেখিয়েছি, আরও সাকিকে দেখিয়েছি, আরও কয়েকজন যারা যাদের লেখা, আমার তো খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ, এটা খুব ইম্পর্টেন্ট। সো এখন ওই জায়গাটা যেখানে আমার নিজের লেখাও নিজের ভাল লাগছে আর কি, সো সেটাও করছি। সো 2010 থেকে 2025-এর মধ্যে আমি দেখলাম যে আমার প্রচুর রয়েছে, আমার পেন্ডিং অনেক প্রজেক্টস আছে। মানে জিসি অ্যান্ড দ্য জায়েন্টসের অ্যালবাম করতে হবে, সোলো অ্যালবামটা করতে হবে। তারপর আমার একটা রেগে ব্যান্ড আছে, যেটা হচ্ছে মন্টি, বাবলা, চয়ন এবং সুদীপ্তর সাথে, যেটার কাজ করতে হবে, যেখানে সেই ব্যান্ডটার নাম হচ্ছে কালো টাকা। নাম কালো টাকা, কিন্তু অরিজিনাল সব ইংরেজিতে। আর এটা ভীষণ, ও আচ্ছা, এটা ইংরেজিতে করবে, আচ্ছা। এবং সেটা হচ্ছে খুব মানে রেগের একটা কোথাও একটা কলকাতা কি বাঙালি ইন্টারপ্রিটেশন একটা কোথাও একটা। সো ওটা একটা জিনিস, সেটা আমি করবো করে তারপর ওটা করা হয়নি। সো আমার প্ল্যান হচ্ছে এবছর পেন্ডিং প্রজেক্টগুলো শেষ করে দিই, সো দ্যাট আই হ্যাভ নিউ থিংস অ্যাগেন। মানে এটা তো এখনো করা হয়নি, এটা আমি। এবং তুই যেটা বললি আরো ইভেন্ট শোজ আর কিউরেট করা, করাই অ্যাবসলিউটলি, ওটা তো রয়েছেই। সো কিউরেট করা, মিনি ফেস্টিভ্যালস করা, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের নিয়ে কাজ করা, এগুলো খুব ইম্পর্টেন্ট আমার জন্য। সেগুলো তো করতেই থাকবো, এবং অফকোর্স নিজের মিউজিক যেটা অনেকটা করার, সেগুলো করা। লক্ষ্মী ছাড়ার অনেক কিছু হওয়ার কথা এখন পরপর, সেগুলো করা। আবার 3 সিজন নেক্সট ট্যুর, লক্ষ্মী ছাড়ার ট্যুর আছে। সো আরও অনেক প্রজেক্টস অনেক কিছু। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমি করি, যেটা নিয়ে আমার খুব বেশি সব জায়গায় কথা হয়নি, সেটা হচ্ছে যে নিউ ইয়র্কের একজন কম্পোজার আছে ট্রেভার নিউ বলে, যে অরিজিনালি একজন ভিওলা প্লেয়ার। সো ট্রেভার এবং আরও কয়েকজন নিউ ইয়র্কের, তারা বহুদিন ধরে
ভার্চুয়াল শোজ যাতে করা যায় সেই অনেক কাজ করছে। সো মানে আমরা পৃথিবীর ডিফারেন্ট প্রান্ত থেকে বাজাচ্ছি নিউ ইয়র্কের হয়তো একটা অর্কেস্ট্রা বা এট টাইমস সোলো ডুও সেট আপের সাথে, এই যে লেটেন্সি যেটা আসে আমাদের, সেই লেটেন্সিটাও কিভাবে কমানো যায় সেটার কিছু ওয়েজ আছে। মানে আমরা জুমে ভিডিও করি আর ক্লিন ফিড বলে একটা সফটওয়্যার আছে যার থ্রুতে স্পোর্টস কমেন্ট্রি হয়, সেটার থেকে অডিওটা যায়, এবং কম্পোজিশনগুলো এমনভাবে অ্যাট টাইমস করা থাকে যাতে লেটেন্সি ইজ নট আ প্রবলেম। আবার অ্যাট টাইমস বাজানোর সময়ও একটু জাস্ট মাথায় রেখে আচ্ছা এটা লেটেন্সিটা বুঝে সাথে বাজানো, এরকম একটা জিনিস হয়। সো এইরকম কিন্তু প্রচুর ইনক্রেডিবল শোজ আমি বাজিয়েছি। এই শোগুলো লোকে হয়তো নিউ ইয়র্কের বা হুনোজ লস অ্যাঞ্জেলেসে হলে বসে শো দেখছে লোকে, আমি আমার নাকতলায় নিজের ঘরে বসে আমি সেখানে বাজাচ্ছি আর কি ডুবকি। সো এইটা একটা খুব এক্সাইটিং জিনিস হয় আমার ট্রেভার নিউ বলে এই যে কম্পোজার আছে ওর সাথে, এবং ইটস রিয়েলি এক্সাইটিং। মানে ওকে গাইজ উই আর অ্যাবাউট টু গো অন স্টেজ, আমি কিন্তু আমার নিজের নাকতলার বাড়িতে, বাট ইউনো উই আর গোয়িং অন স্টেজ এই মুহূর্তে। সো এটা একটা হচ্ছে, এটা ভার্চুয়াল রিয়ালিটি সিন হচ্ছে ওইভাবে, নট ইন দ্যাট মানে ভার্চুয়াল রিয়ালিটি যেইভাবে বলে আই ডোন্ট নো ইফ দিস অলসো ফিটস ইন টু দ্যাট, বাট হ্যাঁ এটা একটা খুব এক্সাইটিং জিনিস, এটা আমি খুব এনজয় করি আর আই এম রিয়েলি গ্ল্যাড যে আই এম আ পার্ট অফ দিস আর কি। এত প্রজেক্ট করছিস, এত কিছুর সঙ্গে ইনভলভ, কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না, বলিউড সম্পর্কে তোর কী মতামত? কারণ প্রচুর লোকজন কিন্তু এখান থেকে আলটিমেটলি মাইগ্রেট করছে বলিউডে। আসলে এটা একটা ব্যাপার যে মানে বলিউডটা না আমার কখনো কানেকশন ওইভাবে হয়নি কোনোদিনও, বিকজ সত্যি বলতে বাকিদের তুলনায় হিন্দি ছবি আমি কম দেখেছি ছোটোবেলা থেকে, যে কারণে আমার নিজের হিন্দি স্পিকিং খুব খারাপ। সো যে কারণে হিন্দি সিনেমাও তুই কম দেখেছিস? খুব কম। সো বলিউডের সাথে আমার কোনোদিনও কোনো যোগাযোগ, আত্মিক যোগাযোগ হয়নি। তো এটা ইটস জাস্ট নট মাই থিং আর কি, এটাই হলো ব্যাপার। এখন কি কি শুনছিস এই মুহূর্তে? মানে কারেন্টলি হোয়াট ইজ গাবু লিসনিং টু? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। লাস্ট কদিন আমি শুনেছি কি, অনেক নাম পাবো আমি জানি। না নট রিয়েলি, আমি অ্যাক্টিভলি আসলে সত্যি বলতে লাস্ট কিছুদিন না অ্যাক্টিভলি গান শোনার থেকে গান বানানোতে ভীষণভাবে আমি ঢুকে আছি। আচ্ছা, আমার অনেকগুলো ফেজেস যায় যখন একদম ফুল লিসনিং ফেজে ঢুকে যাই, বাট আমি এখন কম্পোজিশনের একটা ফেজে আছি এবং লিখছি এজ ওয়েল যেগুলো। সো মানে ক্রিয়েশনের একটা জোনে এই মুহূর্তে আছে। সো কিছু আমি বলতেই পারবো না ওইভাবে, যেটা কিনা আমার হয় না যখন কনস্ট্যান্ট শুনছি ওই সময় থাকে এটা শুনলাম ওটা শুনলাম এটা শুনলাম, বাট দেন লাস্ট কিছুদিনের তুই কিন্তু আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস এবং ইন্ডিপেন্ডেন্ট প্রচুর শুনিস তুই। আমি লোকাল প্রচুর লাস্ট কদিন বড় নাই উঠছে, লোকাল প্রচুর আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস আর্টিস্টদের শুনছি ডেফিনেটলি, মানে সেটা নিয়ে তো কোনো কথা হবেই না আর কি, সেটা আছে। আমি একটু ভাবার চেষ্টা করলাম যে এর মধ্যে কি শুনলাম যেটা আমি বলতে পারি লাস্ট কদিনের মধ্যে। লাস্ট কদিন আগে আমি হঠাৎ পুরোনো জিনিসপত্র যেগুলো ছোটোবেলায় শুনতাম সেরকম কিছু জিনিস রিভিজিট করলাম আর কি। হ্যাঁ মানে প্রচুর অবভিয়াসলি প্রচুর গ্রাঞ্জ আবার শুনলাম, যেহেতু আমার ফার্স্ট সোলো অ্যালবামটা ইজ লাইক ট্রিবিউট টু দ্যাট ফর্ম অফ মিউজিক, সেটা অ্যাকচুয়ালি বলা যায় দ্য সিয়াটল সাউন্ড। হ্যাঁ, এবং সেটা আমার ইন্টারপ্রিটেশন অফ দ্যাট, কারণ হয়তো বাংলা ভাষাতেই করছি আর ওইটা একটা ব্যাপার। তারপরে জিসি অ্যান্ড দ্য জায়েন্টসের গান বাজনা করার জন্যে সেটাও অনেক রকমের, মানে তাতে এত কিছুর ইনফ্লুয়েন্স আছে আর কি, মানে স্টার্টিং ফ্রম রক টু বাউল টু এখানে ট্রাইবাল মিউজিক অনেক কিছু আর কি। ফিলাকুট্টি তো শুনলামই ডেফিনেটলি লাস্ট কদিন, অফকোর্স সুশীলা রামানা স্যাম্পলসের অনেক কাজ শুনলাম যেহেতু, বাট ওইগুলো ডিরেক্টলি রিলেটেড জিনিসপত্র শুনেছি আর কি, ওদের পুরো ডিসকোগ্রাফি একটা লেভেলে শুনেছি কীভাবে কাজ করছে যেহেতু ওদের সাথে কাজ করছি। কিন্তু হ্যাঁ লাস্ট কদিন মানে মোর অফ ক্রিয়েটিং থিংস দ্যান লিসনিং টু থিংস আর কি, যাদের সাথে স্টেজে খাওয়ার থেকে রান্না বেশি হচ্ছে। রান্না বেশি হচ্ছে অ্যাবসলিউটলি। শ্রোতার জন্য মিউজিক না মিউজিকের জন্য শ্রোতা, তোর কি মনে হয়? সেটা ডিপেন্ড করছে কোন মিউজিকটা। এবার কারুর জন্য যদি কাজ করি
স্পেশালি ছবি কি ওয়েব সিরিজ, সেখানে তো একটা শ্রোতার কথা ভাবা হয়ে তৈরি হয়েছে। আসলে সেখানে তো যিনি বানাচ্ছেন, যারা ইনভলভ, তাদের মাথায় কি আছে ওটাকে ভেবে করা আর কি। কারুর জন্যে যখন কাজ করছে সেটা কি তার উপরে ডিপেন্ড করছে, কিন্তু যখন একদম নিজের কাজ করছে, যেটা আমার আর্টিস্টিক সত্তা, সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি মিউজিকের জন্য শ্রোতা। মানে যেগুলো আমার একদম ভেতর থেকে কাজ, সেটা কিন্তু আমার কাজ, সেটা আমি করতে চাই বলে ওটা আমার ওয়ে অফ এক্সপ্রেসিং মাই সেলফ আর কি। মানে আজকে যে আমি গ্রাঞ্জ অ্যালবাম করছি, কি আজকে আমি জিসি অ্যান্ড দ্য জায়েন্টসের সাথে একটা ক্রস ওভার ফর্ম অফ মিউজিক করছি, এগুলো কিন্তু আমার ভেতরের জিনিস। তো সেটা আমার নিজের এক্সপ্রেশন। আমি ডেফিনেটলি লোকজন যারা ভালো লাগবে তারা শুনবে, যাদের ভালো লাগবে না তারা শুনবেন না, কি আছে। মানে আমি তো আর কাউকে বলছি না শুনতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়। না, এই যে দুটো ভাগ, এই দুটো ভাগকে কিভাবে হ্যান্ডেল করিস? আমার মনে হয় কমার্শিয়াল মিউজিকে ডেফিনেটলি যখন কেউ কমার্শিয়ালি কিছু একটা মাসের জন্য কিছু বানাচ্ছে, তখন ডেফিনেটলি শ্রোতার জন্যই সব কিছু। কিন্তু যখন কেউ ধর নিজের কাজ করছে একদম নিজের জায়গা থেকে, যেটা হয়তো আমার ক্ষেত্রে অনেকটাই বেশি হয় অনেক সময়, তখন কিন্তু আমার যেটা ইচ্ছে সেটাই। সেটা যদি কারোর ভালো লাগে, প্লিজ শোনো এসে, give me all the love, give the music all the love, you don't have to give me the love also. মানে মিউজিকটাকে নিয়ে সেলিব্রেট করো, গান বাজনাটাকে নিয়ে সেলিব্রেট করো, বা জাস্ট শোনো, সেলিব্রেটও করতে হবে না, বাড়িতে বসে শোনো, আনন্দ পাও। বাট ওটাই আমার এক্সপ্রেশন। সো সেখানে মিউজিকের জন্য শ্রোতা বটেই। আচ্ছা, লাইভ শোজের আজকে কি মনে হয়, যে যেহেতু তুই লাইভ পারফর্ম করতে খুব ভালোবাসিস, তোর কি মনে হয় লাইভ শোজের সংখ্যা বেড়েছে না কমেছে আগের থেকে? লাইভ শোজ তো বেড়েছিল, কিন্তু প্রচুর বলিউড কাভার বাজাতে হয় লোকজনকে এখানে, এখন যেটা সিন হয়েছে। ব্যাপারটা হচ্ছে, আমার একটা 30 বছরের ক্যারিয়ার, আমি 12 বছর বয়স থেকে প্রফেশনালি মিউজিক করছি। মানে আমার বয়স কত, এর উত্তর দিতে পারলে আপনাদের দেবে অনির্বাণ এই মার্কটি, কোনো মার্কটি দেখো এরকম না। হ্যাঁ, ঠিক আছে। সো আমার ঠিক আছে, আমার শো নিয়ে চাপ নেই। মানে আমি লক্ষ্মী ছাড়া হোক বা আমার যে অন্য প্রজেক্টস হোক, আমার শো চলছে। কিন্তু যারা নতুন, তাদের নিজের গান করে শোটা ডিফিকাল্ট হয়েছে। সে কারণে অনেকেই কাজ করছে, মানে ইনক্লুডিং মি, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জন্যে। সো সেখান থেকে শোজ করা এবং ফেস্টিভ্যালস করা, অনেকে মিলে এটা নিয়ে নিজেদের মতো করে করছে কিন্তু এই জিনিসগুলো তৈরি। হ্যাঁ, ছোট ছোট করে অনেক জায়গায় কিন্তু হচ্ছে ব্যাপারগুলো। ফেস্টিভ্যালস হচ্ছে অনেক রকমের, মিনি ফেস্টিভ্যালস, অ্যাট টাইমস বড় ফেস্টিভ্যাল। সো সবাই নিজের মতো করে তোর কি করছে। মনে হয় না, মানে আগে যেরকম আমাদের মানে একটা মিউজিক, একটা কনসার্ট দেখতে গেলে মানে আমরা দেখতে যেতে হতো, এখন কিন্তু মানে কনসার্টটার একটা মানে রেকর্ডিং হয়ে গেল, ইউটিউবে চলে এলো, কোনো একটা পোর্টালে চলে এলো। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ, মানুষের খুব বোঝার দরকার, তুমি পৃথিবীর গ্রেটেস্ট সাউন্ড সিস্টেম নিয়ে বসে, বাড়িতে বসে তুমি একটা লাইভ কনসার্টের ভিডিও দেখতে পারো। ইট ক্যান নেভার বি দ্য সেম থিং এজ গোয়িং টু আ লাইভ কনসার্ট। লাইভ কনসার্ট এক্সপিরিয়েন্স, বিং আ পার্ট অফ ইট। হ্যাঁ, মানে সামনে হচ্ছে বস। সো একটা অনুষ্ঠানে গিয়ে বসে সেটাকে উপভোগ করা বা সেটাকে অনুভব করা, সেটা কোনোদিনও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয়। মানে যেটা একটা, অনেকে হয়তো জানেই না ওই এক্সপিরিয়েন্সটা কাকে বলে। মানে আমি বলছি যে একটা লাইভ শোতে গিয়ে তুমি, যেটা আমি স্টিভ আই শোটা দেখতে গিয়ে আমি বলেছিলাম যে পুরো শোটা একটা নিজের ফোনে রেকর্ড করে কি কেন, মানে এবং সবাই কিন্তু মানে পুরো সামনে দাঁড়িয়ে ফোনেই রেকর্ড করছিল, এবং পেছনে যারা ছিল তাদের অসুবিধা হচ্ছিল। আমার বক্তব্য, তুমি যদি জিনিসটা উপভোগই না করলে, তাহলে মানে কি ওখানে যাওয়ার। তো এই যে লিভিং ইন দ্য মোমেন্ট জিনিসটাকে নেওয়া নিজের মধ্যে, এইটার মধ্যে যে আনন্দটা আছে, ওইটা কিন্তু একদম আলাদা, এবং এটা অনেকে জানেই না কি। এটা কিন্তু একটা বিউটিফুল জিনিস। লাইভ পারফরমেন্স হাজার হাজার বছর ধরে চলছে, একটা কারণ আছে। কারণ ওই যে অনুভূতি, ওটা কিন্তু আসে না অন্য কিছুতে। মানে আমার মনে আছে তুই স্টিং, আয়রন মেডেন এবং সমস্ত জায়গা তুই কলকাতা থেকে ট্রাভেল করে সেই সময় ইনফ্যাক্ট কনসার্টগুলো অ্যাটেন্ড করেছিস। 24-এর শুরুতে হলো, এই আগের বছর অ্যারাউন্ড এরম সময় আমি কিন্তু আবার স্টিং দেখতে গেছিলাম। এটা কোথায়? বম্বে, লোলাপালুজা। তো প্রথমবার স্টিং, দ্বিতীয়বার স্টিং, স্টিভ ভাই,
আয়রন মেডেন, মেটালিকা, তারপরে কলকাতায় অনেকগুলো শো দেখেছি। মিউট ম্যাথ প্রথমবার দেখতে আমি দিল্লি গেছিলাম, পরে ওরা কলকাতাতেও এলো। পর্কিউপাইন ট্রিও বোধহয় দেখেছিলি। পর্কুপাইন ট্রি আমার এখন দেখা হয়নি না। জো সাত্রিয়ানিতে ছিলি তুই। শক্তি, সত্যিও কলকাতা দেখার এক্সপিরিয়েন্স হয়েছে মাল্টিপল টাইমস। সো হ্যাঁ, মানে লাইভ শো দেখা, ওটার পার্ট হওয়া, ওটা একটা অন্য জিনিস। ইউ2 দেখতে গেছিলাম, তো মানে অপূর্ব। মানে আপনার যেই ফর্ম অফ মিউজিক ভালো লাগে সেটাকে গিয়ে সেটা অনুষ্ঠান দেখা, সেটা একটা অন্য জিনিস, ওটা কোনোদিনও ভিডিওতে হতে পারে না। সো খুব ইম্পর্টেন্ট যে মানুষজনের ওই এক্সপিরিয়েন্সটা আবার নেওয়া দরকার। এরপরে আমরা যাবো একটা ব্রেক নেক সেশনে, মানে ইটস লাইক র্যাপিড ফায়ার। গলা ভেঙে দেওয়া, আচ্ছা, ব্রেক একদম সময় নেওয়া চলবে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, ব্রিং ইট অন। বাউল না জ্যাজ? কি অদ্ভুত একটা প্রশ্ন হলো এটা, একটা কোনো খুব খারাপ প্রশ্ন। বাউল না জ্যাজ? এটা কোনো বাউল জ্যাজ। মেসি না মারাদোনা? মারাদোনা। খুবই কষ্টের, কিন্তু মারাদোনা। মেসিও মেসি, কিন্তু হ্যাঁ মারাদোনা। র্যাপ না হিপ হপ? দুটোর মধ্যে তো খুব, ওই জন্যই প্রশ্নটা করা। একটা তো একটার ফর্ম, ওদের মানে দুজনকে একসাথে দেখতে ভালো লাগে। চাইনিজ না মোগলাই না কন্টিনেন্টাল? কন্টিনেন্টাল নয়, কন্টিনেন্টাল নয় যদি আমাকে বলতে হয়। ওটা আমি জানতাম। অ্যাকচুয়ালি বলবো কমফর্ট ফুড বলি, তিনটেই ভাল লাগে বুঝলাম। মানে অফকোর্স আমার স্টেক খেতে ভাল লাগে, কিন্তু আমার কমফর্ট ফুড হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ। ইন্ডিয়ান চাইনিজ? হ্যাঁ, বিকজ চাইনিজ চাইনিজ মানে মানে কলকাতার চাইনিজ। আমরা যে চাইনিজটা খেয়ে বড় হয়েছি, যদি কমফর্ট ফুড মানে রাত্রির কাজের সময় খেতে পারছি, সব সময় খেতে পারছি। আমার কিন্তু মোগলাই এখন এটলিস্ট, মানে চাউমিন। হ্যাঁ মোগলাই, নট নুডলস। আমাদের এখানকার নুডলস, এখান কলকাতা চাইনিজ ওইভাবে দেখলে মানে মোগলাইটা হচ্ছে একটু ভেবে খেতে হয়, কাজ করছি এ করছে তার মধ্যে। সেখানে চাইনিজ আমাদের অনেক পিসফুল। যোগা না সুইমিং? দুটোই খুবই দরকারি। মেবি সুইমিং, মেবি। পাহাড় না সমুদ্র? এটাও ভালো প্রশ্ন। সমুদ্র। প্রেজেন্ট না ফিউচার? প্রেজেন্ট। হরর না কমেডি? এটা ক্লোজ একটা একটু ফ্রেম অফ মাইন্ডের উপরে, কিন্তু খারাপ সময় সব সময় কমেডি হেল্প করেছে। তো সেইভাবে যদি দেখি কমেডি, যদিও আমি হরর খুব ভালোবাসি, বাট বেশি বন্ধু কমেডি। বেশি বন্ধু কমেডি। হ্যাঁ। বেড়াল না কুকুর? এটাও তো বড় কঠিন, এটা কিভাবে করবো? আমি কিউরেট করেছি এই প্রশ্নগুলো তোর জন্য গাবু। বিড়াল না কুকুর? এটা আমি তোকে চিনি বলে আমি করতে পেরেছি। বিড়াল না কুকুরটা খুব চাপ। বাজ পাখি। আর্ট ব্লেকি না জাকির হোসেন? জাকির হোসেন। আমাদের আড্ডার শেষ হবে না কোনোদিনও না, এবং পরবর্তীকালে আমি জানি না আরও বছর বছর ধরে আমাদের আড্ডা চলতে থাকবে। তোর আর আমার এক্স্যাক্টলি অন ক্যামেরা কিনা জানি না, অফ ক্যামেরা তো চলবেই। আমরা ঠিক জয়েন্ট স্টাডি করার নামে যেরকম আড্ডা মারতাম এইচএসের আগে। একদম একদম। তো সেই, কিন্তু এই আড্ডা তো আমাদের আপাতত একটা ইতি টানতে হবে। ঠিক, অ্যাটলিস্ট ইতি না বললেও বলবো পজ। বটেই, হ্যাঁ। তো আজকের আড্ডা এখানেই আপাতত একটা পজ নিলাম। এটা একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমি বলতে চাই যে লোগোটাও খুব সুন্দর। And this has been designed by সপ্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের আড্ডা এখানেই শেষ করলাম তাহলে। দেখা হচ্ছে পরবর্তী আড্ডায় নতুন কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকবেন।